বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্টদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে কোম্পানি গঠনের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন। বাংলাদেশ ভারত রেল যোগাযোগে দুই দেশই লাভবান হবে বলছে আওয়ামী লীগ। চুক্তি সমঝোতায় দেশকে পরনির্ভর করার অভিযোগ বিএনপির। টানা বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী, বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় সড়কে যানজট। আরও 5 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস। এবং দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলছে আইন শৃঙ্খলা বাহিনী। হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। 2024-25 অর্থ বছরের বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্টদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভা বৈঠকে এমন নির্দেশনা দেন সরকার প্রধান। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, 2024 থেকে 2027 পর্যন্ত রপ্তানি নীতি অনুমোদন পেয়েছে। 3 বছর পর রফতানির লক্ষ্যমাত্রা $110 বিলিয়ন। সভায় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়। নাসিরউদ্দিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভা বৈঠক। শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনটিতে শেখ হাসিনার নাম বাদ দেওয়া হয়েছে। ইনস্টিটিউটটি মাদারীপুরের শিবচরে স্থাপন করা হবে। কাজ করবে আইসিটি সংক্রান্ত গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে। তারা বিস্তারিত প্রশিক্ষণ দেবেন, গবেষণা করবেন এবং যে নতুন টেকনোলজি উদ্ভাবনে সর্বাত্মক সহযোগিতা করবেন। বৈঠকে আগামী 3 বছরের রপ্তানি নীতি অনুমোদন দেওয়া হয়। রপ্তানির পরিমাণ বাড়াতে সরকার প্রধানের নির্দেশনা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সফটওয়্যার রপ্তানির জন্য আমরা খুব বুঝলাম, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা শুধু সফটওয়্যার না, আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতেও যেন আমরা বিশেষ উৎসাহ প্রদান করি। 27 টার্গেট হচ্ছে $110 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রাকে করা। জানান, পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি নামে একটি সরকারি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে, যার মূলধন হবে 1000 কোটি টাকা। মূলত উদ্দেশ্যটা হলে যে আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন যেন আমরা বিদেশি কোম্পানিকে দিয়ে করাচ্ছি, এটি যেন আমাদের কোম্পানিরাই যেন এটা করতে পারে। বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রী সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে দিকে যেন সবাই মনোনিবেশ করে, এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা প্রত্যাহার সহ নানা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস ও পরীক্ষা বন্ধ হওয়া সহ দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এমআর আসাদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে চলছে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। এতে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। কর্মসূচির নেপথ্য কারণ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে অন্তর্ভুক্তি করা। প্রজ্ঞাপনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের বিরুদ্ধে তারা আঘাত করেছেন। আমরা তো তাদেরকে দাবি করিনি পেনশন দেওয়ার জন্য, আমরা একটি পেনশনের অধীনে রয়েছে। আমরা একটা নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে ছিলাম, আমাদের কোনো অংশ থেকে এমন কোনো দাবি বা কোনো বক্তব্য ছিল না যে আমাদের অন্য কোনো ব্যবস্থায় নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষক সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। আজকের যে সর্বাত্মক আন্দোলন তা চলছে, তা চলবে যতক্ষণ পর্যন্ত না ওই বৈষম্যমূলক প্রত্যয় স্কিম প্রত্যাহার করা হবে। আমরা প্রত্যাখ্যান করেছি। এদিকে শিক্ষক আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় হতাশা জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী হিসেবে আমরা বলতে চাই যে অবশ্যই আমরা ক্লাসে ফিরতে চাই এবং এই কারণে ক্লাস পরীক্ষা যে বন্ধ এই কারণে আমরা একাডেমিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঢাকার পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। যদি মেনে না নেওয়া হয় তাহলে 1 জুলাই অর্থাৎ আজ থেকে আমাদের সর্বাত্মক কর্মসূচি চলবে। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত রেল চলাচল ইস্যুতে বিএনপির বক্তব্যকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বিরুদ্ধে দলটির আন্দোলনের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর রেল যোগাযোগে দুই দেশই লাভবান হবে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে এতে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঘুম হারাম হয়ে গেছে, মির্জা ফখরুলের চোখে অশান্তির আগুন। এমন অবস্থায় দলটির আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। মধ্যরাতে লন্ডন থেকে ফরমান আসে, অমুক আউট, অমুক ইন। আওয়ামী লীগ ভারতের সঙ্গে মৈত্রী চুক্তি করেছিল বলেই ছিটমহল সহ সীমান্ত সমস্যার সমাধান হয়েছে বলেও দাবি করেন কাদের। এই গঙ্গা চুক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে। তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছে। আমরা ৬৮ বছরের সীমান্ত সমস্যার বাস্তবায়নে চুক্তি করতে পেরেছি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বাংলাদেশ ভারত রেল যোগাযোগে দুদেশই লাভবান হবে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যাচার বলেও দাবি করেন তিনি। তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল যোগাযোগ দেশকে নিরাপত্তা হুমকিতে ফেলবে বলেও আশঙ্কা জানান তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনির্বাচিত নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। হোলি আর্টিজান বেকারিতে হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জঙ্গিবাদের নামে সরকার বিরোধী নেতাকর্মীদের দমন করেছে। আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে। সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চলাচলে ভোগান্তির পাশাপাশি অনেক সড়কে যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় যানজট। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী 5 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জে প্রভাব পড়বে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও বৃষ্টি হবে এবং তা বাড়তে পারে। আগামী 5 দিন চলতে পারে এ পরিস্থিতি। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে তৈরি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। মিরপুর পাইকপাড়া এলাকার বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন তারা।
সামান্য বৃষ্টি হলে রাস্তা ডুবে যায়, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। কাজ চলে কিন্তু পানি বৃষ্টির জন্য কাজ করতে পারে না। কয়েক বছর ধরে এই সমস্যাটা হইতে আছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে যেন মাথা ব্যথা নেই দায়িত্বশীলদের। দীর্ঘদিন যাবতে এই অবস্থা, এখানে রাস্তাঘাটে পানি, একটু বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়। সরকার এখনো এগুলার কোনো কিছু করতেছে না। জায়গায় জায়গায় দোপা, জায়গায় জায়গায় উঁচু, এরকম পানি, সবসময় গাড়ি চালানো যায় না। বৃষ্টি হলে এখানে অনেক পানি জমে এবং যানজটের সৃষ্টি হয়। পানি ড্রেনে ঠিকমতো চলাচল করতে পারে না। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। রাজধানীর ঢাকায় 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 43 মিলিমিটার। সবসময় একটা নির্দিষ্ট দিক থেকে বাতাস আসবে, সেটাকে আমরা মৌসুমী বায়ু বলি। আর সাউথ ওয়েস্ট মনসুন মানে আমাদের বর্ষাকাল। এই বর্ষাকালে বাতাসটা আমাদের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসবে, এটা স্বাভাবিক। কোনো সময় বৃষ্টি হবে, কোনো সময় এমন হয় যে 5 দিন 7 দিন ফাঁকা যেতে পারে। তিনি জানান, সারা দেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী আরো 5 দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানান এই আবহাওয়াবিদ। মোটামুটি শুক্র শনিবার পর্যন্ত 6-7 তারিখ পর্যন্ত সারা দেশের ওয়েদার এরকম থাকতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে বলে জানান শাহিনুল ইসলাম। চট্টগ্রাম ডিভিশনে বিশেষ করে যে পাহাড়ি এলাকাগুলো আছে সেখানে ভূমিধসের সম্ভাবনা আছে এবং এটা কন্টিনিউ আরো যে বৃষ্টি থাকবে সেই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। জঙ্গিরা বিভিন্ন নামে অনলাইনে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও দেশে জঙ্গিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না বলে আশ্বস্ত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 8 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা কথা বলেন। দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তারা। নয়ন মুরাদের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই রাত 9টার দিকে গোলাগুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে অভিজাত এলাকা গুলশান। হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হামলা চালায় একদল জঙ্গি। গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন। জঙ্গিদের রাতভর চালানো তাণ্ডবে প্রাণ হারান 17 জন বিদেশি নাগরিক সহ 20 জন। দিনটি স্মরণে গুলশান থানার সামনে স্থাপিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। শ্রদ্ধা শেষে র্যাব মহাপরিচালক বলেন, দেশে জঙ্গিবাদ আর কখনো মাথাচাড়া দিতে পারবে না। পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। শ্রদ্ধা জানাতে আসেন ডিএমপি কমিশনার, এসবি ও সিটিটিসি প্রধান সহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা। এসবি প্রধান বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও অনলাইনে কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে। ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে এটি একটি লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। ফলে এই আইডিয়াটা এখনো আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর নজরদারির কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যে ফরম্যাটেই তৎপরতা চলুক না কেন পুলিশ তা শক্ত হাতে দমন করবে। আমাদের সিটিটিসি থেকে, স্পেশাল আমাদের ডিবি থেকে, সিআইডি থেকে, এসবি থেকে এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে। নিহত বিদেশি নাগরিকদের শ্রদ্ধা জানাতে হোলি আর্টিজান বেকারিতে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি হুমকিতে বলে জানালেন বাংলাদেশ জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি। দুপুরে বীজ অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এতে বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু সমস্যা মোকাবেলায় অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি উন্নতি করা সহ বিদ্যমান ঋণ পুনর্গঠন করতে হবে। Multidisciplinary cooperation, we need transdisciplinary cooperation. That everybody understands what is going on and everybody respects others' need and requirement. Environment and forest and climate change is because their core component is to tackle climate change. The government of Bangladesh under Sheikh Hasina is the one who has come in and changed the name of the ministry and added climate change into the ministry.
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান চিফ অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। সকালে ভারতীয় নৌপ্রধান বনানী নৌ সদর দপ্তরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান। এ সময় দুই দেশের নৌবাহিনী প্রধান কুশল বিনিময় করেন। দুই দেশের নৌপ্রধান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার উপর জোর দেন। এর আগে ভারতীয় নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এখন থেকে ঘরে বসেই বিকাশের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স দিতে পারবেন ঢাকা জেলার ৬২ ইউনিয়নের নাগরিকেরা। তবে এর জন্য ব্যবহার করতে হবে নিজেদের ইউনিক আইডি। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্যাশলেস স্মার্ট সেবার উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহজেই সেবা পাবেন সেবাগ্রহীতারা। জবাবদিহিতার পাশাপাশি নিশ্চিত হবে স্বচ্ছতাও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যরা। প্যারিস অলিম্পিক। রবিউল ও সাগর ইসলামের পর প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ২৬ জুলাই প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ৩ জন ক্রীড়াবিদ আপাতত অংশ নিচ্ছেন বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে। এছাড়া সাঁতার, গলফ ও বক্সিংয়ে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডের প্রত্যাশা করছে। অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিক্স এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন দিয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিক্স ফেডারেশন সেই কোটায় ইমরানুনের নাম আগেই বাছাই করে রেখেছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্টদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে কোম্পানি গঠনের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন। বাংলাদেশ ভারত রেল যোগাযোগে দুই দেশই লাভবান হবে বলছে আওয়ামী লীগ। চুক্তি সমঝোতায় দেশকে পরনির্ভর করার অভিযোগ বিএনপির। টানা বৃষ্টিতে দুর্ভোগের রাজধানীবাসী, বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় সড়কে যানজট। আরও ৫ দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস। এবং দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলছে আইন শৃঙ্খলা বাহিনী। হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।